আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ইলেকট্রন বিন্যাস আলোচনা করেছি, উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস আলোচনা করেছি এবং n+n শক্তি কিভাবে ওই যে নিম্ন কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে আগে সে ব্যাখ্যা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করেছি। আজকে আমরা তোমার জন্য আরেকটি আলোচনা নিয়ে আসছি, সেটা হলো এই যে ইলেকট্রন বিন্যাস, সেখানে ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস আছে, সেইগুলো নিয়ে আলোচনা করবো। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেমন 24 ক্রোমিয়ামের মধ্যে ব্যতিক্রম আছে, এবং যে 29 কপার সেখানেও ব্যতিক্রম আছে, 47 সিলভার সেখানেও ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমগুলো আমরা আলোচনা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 47 যে 47 যে মৌলটা, এটা সিলভার এজি কিনা একটু চেক করে দাও, এজি কিনা বা সিলভার কিনা একটু চেক করে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনা করতেছি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তাই না? ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা কোন কোন জায়গার মধ্যে পাই? ক্রোমিয়ামের মধ্যে কিন্তু ব্যতিক্রম, এই যে 24 সেখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখা গেছে যে D4 না হয়ে D5 হয়, এবং 4s2 না হয়ে 4s1 হয়। কেন হয় সে ব্যাখ্যা আমরা করবো। এবং 29 যে একটা মৌল আছে কপার, সেখানে দেখা গেছে 3D9 না হয়ে 3D10 হচ্ছে, এবং তারপরে 4s2 না হয়ে 4s1 হচ্ছে। এটা কি কারণ, সেই ব্যাখ্যাগুলো আমরা এখন করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 24 আমরা জানি 24 ক্রোমিয়াম, 24 কার ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা 2 8 12 এবং 2। তাহলে আমরা যদি উপশক্তি স্তরে নেই 1s2 8 কি 2 নম্বর 8 2s2 2p6, 2 নম্বরে এসের 2টা পি হলো 6টা মশলা 8টা, 3 নম্বরে এসের 2টা পি হলো 6টা, তার কোড হচ্ছে 8টা, তাহলে বাকি হবে 8 4 12 হয়েছে। 3 নম্বরে 12 এসের 2টা পি এর 6টা মশলা 8টা হলো 8 4 12টা 4s2। জি এজি, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা সেটা আমরা করে আমরা লক্ষ্য করলাম যে এখানে ডি অরবিটালে 4টি ইলেকট্রন পায়, এবং এস অরবিটালে কিন্তু 4 নম্বরে একটা ইলেকট্রন সে পাইলো। ফলে এখানে এটা কি আসলে সঠিক, নাকি এটা ব্যতিক্রম কিছু ঘটনা আছে? এটা আসলে আমরা এভাবে আমরা বলি না, তাহলে এটাকে আমরা কিভাবে বলে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 না হয়ে 3d5 এবং 4s2 না হয়ে 4s1। এটা সুস্থির হওয়ার জন্য এই যে এরকম বিন্যাস হয়েছে, এটা কেন হয়েছে? 3d4 না হয়ে 3d5, 4s2 না হয়ে 4s1 এরকম হইলো কেন হইলো? এই যে অর্ধপূর্ণ, এটা কিন্তু ডি অরবিটাল অর্ধপূর্ণ, ডি এর পূর্ণ দানামত হলো 10, আর এখানে ফার্স্ট ইলেকট্রন যদি হয় এটা সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। প্রত্যেক মৌল চায় সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, এই জন্য 3d4 এর জায়গায় হবে 3d5, 4s2 না হয়ে হবে 4s1। ঠিক আছে, এটা সুস্থির ইলেকট্রন বিন্যাস, সুস্থির ইলেকট্রন বিন্যাস, বুঝছো? সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্য এরকম হইল। তো এটা আমরা গুছিয়ে লিখতে পারি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মে থ্রি ডি ফোর 4s2 হওয়ার কথা, কিন্তু ক্রোমিয়াম সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ইলেকট্রন বিন্যাস
অর্জন করার জন্য থ্রি ফোর না হয়ে থ্রি ফাইভ অর্ধপূর্ণ ডি অরবিটাল সুস্থির ইলেকট্রন বিন্যাস ঠিক আছে। অর্ধপূর্ণ অবস্থা যে ডি অরবিটাল 10 স্তরে যদি 5 দেওয়া হয় তাহলে এটা অর্ধপূর্ণ অবস্থা সুস্থির ইলেকট্রন থাকে, সেই জন্য 3d4 না হয়ে 3d5। এইখানে কিন্তু 4s2 না হয়ে 4s1 হবে। অন্যদিকে 4s2 না হয়ে 4s1 ইলেকট্রন বিন্যাস হবে। ঠিক আছে, এটাও সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্যই 4s2 না হয়ে হবে 4s1, এখানে 3d4 না হয়ে 3d5। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা একটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়ামের 24 আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করবো 29 কপার ইলেকট্রন বিন্যাস। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু 29 কপারে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করবো 3d9 আছে, 4s2 আছে। 3d9 না হয়ে 3d10 হবে, 4s2 না হয়ে 4s1 হবে, এভাবে। ঠিক আছে, এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। কপার কপারের যে ইলেকট্রন বিন্যাসটা3d10 আর হলো 4s1। আমরা জানি কপারের হলো 29, কপার 2 8 এখানে 18 নাকি 21 22 23 24 25 26 27 28 29, এখানে হবে 9 আর 17, হিসাবে করো 10 17 27 2 29, এখানে ডি অরবিটাল মানে 9টা পা। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা লক্ষ্য করো, এই 2 মানে কি 1s2, 8 মানে কি 2s2 টপে 6 মানে 17 মানে কি এটা 3 নম্বর স্তর, 3s2 s এর 2টা, পের হলো 6টা, ডি কিন্তু 9টা, আর 4 নম্বর এস এর 2টা। এরকম হওয়ার কথা। আসলে কি এভাবে হবে? লক্ষ্য করো তোমরা 2 এস এর 2টা, 8 2 নম্বর 8টা, 2s2 টপি 6 মোট মিলে 8টা, 3 নম্বর কিন্তু 17টা, এস এর 2টা, পি এর 6টা 8টা, আর এবং ডি হলো 9টা, মোট হলো 17। 4 নম্বর কিন্তু 2টা। সেই ক্ষেত্রে আমরা 3d9 পাই। 3d9 কপার ইলেকট্রন বিন্যাস হয় না, ব্যতিক্রম। এখানেও ব্যতিক্রম কাহিনী বর্ণনা করতে হবে। কেন? সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্য কপার সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্য 3d9 না হয়ে হবে 3d10। 3d10 আমরা লিখছি, 3d10 হবে। আর 4s2 না হয়ে হবে 9। এটা গোছায় লিখতে হবে। থ্রি সুপ্রিয় সেকেন্ডে 3d10 লিখতে হবে। আর এখানে 4s2 না হয়ে 4s1, সেক্ষেত্রে 3d9 এর জায়গা 3d10। 3d10 আমরা লিখছি, 4s2 না হয়ে 4s1। এবার এটা হলো সুস্থির ইলেকট্রন বিন্যাস। এটা কি সুস্থির ইলেকট্রন বিন্যাস? এখানে কপার লিখতে হবে না,
কপার এর ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে 3d9 4s2 3d9 4s2 স্বাভাবিক নিয়মে 3d9 4s2 এই দাও এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এটাই হবে সুস্থির ইলেকট্রন বিন্যাস, সুস্থির ইলেকট্রন বিন্যাস। সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্য কি হবে 3d10 4s1 3d10 4s1 ডি অরবিটাল 9টা জায়গা যদি 10টা হয় তাহলে এটা সম্পূর্ণ ডি অরবিটাল পূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ হওয়ার কারণে যদি এখানে এস এর দূরে থেকে একটা হচ্ছে আর একটা এখানে চলে আসছে, সুস্থির ইলেকট্রন বিন্যাসের জন্য 3d9 না হয়ে 3d10 হবে, আর এখানে 4s2 না হয়ে 4s1 হবে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমি একটু বলবো এখানে কপার ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে 3d9 স্বাভাবিক নিয়ম হলো 3d9 4s2 3d9 4s2 হওয়ার কথা, কিন্তু কপার সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য 3d9 না হয়ে 3d সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3d9 না হয়ে 3d10 ওর পরিপূর্ণ, এটাকে অর্ধপূর্ণ নাকি পূর্ণ পূর্ণ ডি অরবিটাল, পূর্ণ d10 অরবিটাল সুস্থির ইলেকট্রন বিন্যাস। d10 অরবিটাল কি সুস্থির, ডি অরবিটাল থাকার কথা 10টা, ঠিক 10টা দ্বারা পরিপূর্ণ, তার মানে ডি অরবিটাল 10টা পরিপূর্ণ হওয়ার পরে মৌলটা সুস্থির হয়ে গেল, ইলেকট্রন বিন্যাসের দিক দিয়ে সুস্থির হয়ে গেল, এই জন্যই এই ঘটনাটা ঘটছে। ঠিক আছে, d10 অরবিটাল সুস্থির ইলেকট্রন বিন্যাস। অন্যদিকে 4s2 না হয়ে 4s1 ইলেকট্রন বিন্যাস হবে। আশা করি বুঝতে পারছো। এই জায়গার মধ্যে আমাদের ব্যতিক্রম আছে, এই জন্য আমি একটু বিবরণটা দিয়ে দিলাম। ঠিক আছে, কপারের 29 ক্ষেত্রে ব্যতিক্রম, আর ব্যতিক্রম হলো ক্রোমিয়াম 24 ক্ষেত্রে, আর একটা ব্যতিক্রম আছে 47 সিলভারের ক্ষেত্রে। এটা আমরা বিবরণটা দিয়ে দিই। সিলভার 47, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সিলভার 47, সেখানেও ব্যতিক্রম আছে। দুই 8 18 হলো 17 এবং 2 কত হয়েছে 10 18 হলো 28, এটা 30 47। আমরা এটা মাপিং একটা করি। চার নম্বর 4s2 4p6 4d9 5s2 না, এটা হলো স্বাভাবিক নিয়ম। 24 সেকেন্ডের মধ্যে এটা হলো স্বাভাবিক নিয়ম। এই যে 5 নম্বর 2টা 5s2 17টা, 4 নম্বর হলো 17 4s2 4p6 8টা 4d9 হলো 17, 3 নম্বর 18টা s2 p6 3p6 3d10 হলো 18টা, তাই না। 2 নম্বর 8টা 2s2 2p6, 1 নম্বর 2টা 1s2। এখন দেখা গেলো এখানেও ব্যতিক্রম মানে কাহিনী ঘটে, অর্থাৎ যদিও এখানে 4d9 5s2 হওয়ার কথা স্বাভাবিক নিয়মে এটা হওয়ার কথা, কিন্তু দেখা গেছে এই নিয়মটা এখানে টিকে না, অর্থাৎ 4d9 না হয়ে 4d10 হবে, 5s2 না হয়ে 5s1 হবে।
এবং 5s1 হবে 5s1, বুঝছো? 5s2 না হয়ে হবে আগের গুলোর মতোই, 5s2 না হয়ে হবে 5s1, 4d9 না হয়ে হবে 4d10, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আমরা এখানে ব্যতিক্রম লক্ষ্য করি 47 সিলভার, এগুলো সিলভার মডেলটার মধ্যে আমরা ব্যতিক্রম কাহিনী ঘটে। আর কোনটা 29 কপার, আর কোনটার মধ্যে ক্রোমিয়াম 24, সেখানে এই ব্যতিক্রম কাহিনীগুলো ঘটে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি পরীক্ষা আসে তাহলে ব্যতিক্রমগুলো আসলে তোমাদের হয়তো বলার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা কি বলবো? সিলভার এর সিলভার 47 এর ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে 4d9, স্বাভাবিক নিয়মে হলো 4d9 আর 5s2, 4d9 5s2 হওয়ার কথা। ঠিক আছে, ওই আগের মতোই সিলভার 47 ইলেকট্রন বিন্যাসের স্বাভাবিক নিয়মে 4d9 5s2 হওয়ার কথা, কিন্তু সিলভার সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য, এই যে সিলভার সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য 4d9 না হয়ে 4d10 হবে না, এই যে 4d10, 4d9 এর পরিবর্তে 4d10 পূর্ণ d অরবিটাল, d10 অরবিটাল সুস্থির ইলেকট্রন বিন্যাস। d অরবিটাল যখন 10 হয়ে যাবে, কারণ d এর দানমত হলো 6, p অরবিটালের দানমত কত? p অরবিটালের দানমত হলো 6, d অরবিটালের দানমত হলো 10, এটা আমরা জানি। s অরবিটালের দানমত সর্বোচ্চ 2টা, তাই না? এখানে d অরবিটাল 10টা বা 5টা যদি হয় অর্ধপূর্ণ, যেমন আমরা ক্রোমিয়ামের ক্ষেত্রে অর্ধপূর্ণ আমরা পাইছি 3d5, অর্ধপূর্ণ অবস্থা সুস্থির হতে পারে, অথবা সম্পূর্ণ পরিপূর্ণ অবস্থাও সুস্থির হতে পারে। যতটা থাকার কথা ততটা যদি থাকে, এটা সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন হয়ে যায়। প্রত্যেকটা মৌল চা সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য, তাইলে এই জন্যই 9 না হয়ে 10 হয়ে যায়। ওইদিকে 5s2 না হয়ে 5s1, এই 3 জায়গার মধ্যে আমরা ব্যতিক্রম মানে লক্ষ্য করেছি। সিলভার 47, 29 কপার, ক্রোমিয়াম 24, এই 3 জায়গার মধ্যে আমরা ব্যতিক্রম লক্ষ্য করেছি। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আলোচনা করে দিলাম 4d9 না হয়ে 4d10, পূর্ণ d10 অরবিটাল অবস্থা সুস্থির ইলেকট্রন বিন্যাস, এই জন্য এই ঘটনা ঘটে। অন্যদিকে 5s2 না হয়ে 5s1, আমরা বলবো কি এটা 5s2 না হয়ে 5s1 ইলেকট্রন বিন্যাস হবে। ঠিক আছে, কেন হবে? সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। কি জন্য? সুস্থির ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। মনে তুমি আশা করে সুপ্রশিক্ষিত এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা আলোচনা করে দিলাম। যদি পরীক্ষা আসে তাহলে তোমরা ব্যতিক্রমগুলো সাজায় লিখতে পারবা। ঠিক আছে। এখন বাছা করবো পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা আমরা করতেছি আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর কাকে বলে? মৌলের প্রত্যেকটা মৌল পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে না? বিজ্ঞানে মনে করেন যে এই যে ইলেকট্রন, এই যে প্রোটন, এই যে নিউট্রন, তাদের সমষ্টিকে
তাদের বর সংখ্যার সমষ্টিকে পারমাণবিক বল বলে। ঠিক আছে, এটাই বলেন। প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন এর পরের সমষ্টিকে পারমাণবিক বল বলে। বলে বর ইউ সমান হলো এ এম ইউ। এ মানে এ দেখি বলতে অ্যাটমিক, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট এ এম ইউ পারমাণবিক ভর দ্বারা প্রকাশ করা হয়। এ এম ইউ অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট এটা পারমাণবিক ভর। ঠিক আছে, এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যে দিতে বল এখন আমরা আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে। আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আছে না? ওই ক্যালকুলেটরটা একটু নিয়ে আসো, ক্যালকুলেটর টেবিল আছে। সুপ্রিয় শিক্ষিত আমরা আলোচনা করতেছি আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? ক্যালকুলেটরটা একটু আমি বলেছি আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? মোলের একটি পরমাণু ভর এবং একটি কার্বন বা আইসোটোপের ভরের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আপেক্ষিক পারমাণবিক ভর হলো মোলের একটি পরমাণু ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের পরে 1/12 অংশের অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। আপেক্ষিক পারমাণবিক ভর বলে। মোলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান ভর সমান কি হবে? মোলের একটি পরমাণু ভর, মোলের একটি পরমাণু ভর ডিভাইড বাই একটি কার্বন 12 আইসোটোপের, একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ
ঠিক আছে, এটা হলো আপেক্ষিক মোলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মোলের একটি পারমাণবিক ভর আগে হিসাব করতে হবে। মোলের একটি পারমাণবিক ভর যে কোনো মোলে, এটা সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন যাই বলো, অক্সিজেন, নাইট্রোজেন, যে মোলে বলো, ধাতু অধাতু যে মোলে বলো, তাদের একটি পারমাণবিক ভর আগে হিসাব করতে হবে। ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যে মোলে, ধাতু হোক অধাতু হোক, তাদের একটি পারমাণবিক ভর হিসাব করতে হবে। করার পরে একটি কার্বন বা আইসোটোপের ভর কিন্তু সবসময় 1.66 ইন্টু 10⁻⁻²4। একটি কার্বন বা আইসোটোপের ভর হলো 1.66 আমরা ইংলিশে লিখি 1.66 10⁻⁻24 গ্রাম। এটা আমরা জানি। মোলের একটি পরমাণু ভর হিসাব করবা। যদি অক্সিজেন হয়, অক্সিজেন একটি পরমাণু ভর এনে হিসাব করবা। যদি নাইট্রোজেন হয়, তাহলে নাইট্রোজেনের একটি পরমাণু ভর হিসাব করবা। যদি ক্যালসিয়াম হয়, তাহলে ক্যালসিয়ামের একটি পরমাণু ভর হিসাব করবা। এবার যে কোনো একটি কার্বন যদি হয়, একটি কার্বনের, না এটা তো কার্বন স্কেলে আমরা হিসাব করছি, কার্বন যদি হয় তাহলে কার্বনের একটি পরমাণু ভর হিসাব করবা। হ্যাঁ, করে সেটা মানটা এনে বসাইবে। আর নিচে কিন্তু এটা ফিক্সড, নির্ধারিত, নিচেটা এটা নির্ধারিত। একটি কার্বন 12 আইসোটোপের ভরে 1/12 অংশ হলে এটা 1.66 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এটা নির্দিষ্ট। আর উপরে যে মৌলটা হবে ওই মৌলের একটি পরমাণু ভর হিসাব করবা। মনে করে ক্যালসিয়াম হিসাব করবা, ক্যালসিয়ামের একটি পরমাণু ভর ক্যালসিয়ামের 6.023 10⁻23 ভর আমরা জানি কত, 40 গ্রাম না, 40 গ্রাম। 40 গ্রাম। তাইলে আমরা হিসাব করতেছি আপেক্ষিক পারমাণবিক ভর বাই করতেছি ক্যালসিয়ামের। কার? ক্যালসিয়ামের। আমরা এই সূত্র নেব। একটি ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত হবে? 40/6.023 10⁻23, তাই না? গ্রাম। হিসাবটা করো। 40/6.023, 40/6.023 মানে কত আসে? 6.6412। 6.6412 ইন্টু 10⁻, এটা মাইনে দিতে হবে যেহেতু এটা নিচে আছে, তাই না? এত গ্রাম। এই মানটা এখানে বসাতে পারো। তাহলে কত হবে হিসাব করলে? তাহলে আমরা এতকে এই যে 6 এত এত ভাগ দিব 1.66 না, ভাগ 1.4 এত হয়েছে। এটা তুমি এটা ভাগ দিও তাহলে কত হবে? ইনভার্স 10 হবে না, মানে গুণ দিবা 10 দিয়া, 10 দিয়ে গুণ দিলে কত হবে? 3। মানে উপরে গ্রাম, নিচে গ্রাম, গ্রামে গ্রামে বাদ যাবো, গ্রামে গ্রামে বাদ থাকবে না, গ্রাম থাকবে। দ্বিতীয় পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর একটা অনুপাত, কোনো অনুপাতের কোনো একক থাকে না, থাকে, কারণ উপরে তো গ্রাম, নিচে গ্রাম, 2 গ্রামে বাদ গেল। এইভাবে তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর যে কোনো মৌলে বের করতে পারবা, কিন্তু নিচে এই মানটাই নিবা, বাদ দিবা এই মানটা দিয়া। আর উপরে যেমন আমি ক্যালসিয়ামের
একটি পরমাণু বর আমি হিসাব করছি না, এভাবে তুমি নাইট্রোজেনের একটি পরমাণু বর হিসাব করবা। যদি অক্সিজেনের এভাবে একটি পরমাণু বর নিবা, যে কোনো মৌলের আবেগ পরমাণু বর নিচে কিন্তু এই মানটা থাকবে, নিচে এই মানটা থাকবে। বুঝছো? আশা করে আপেক্ষিক পরমাণু বর কিভাবে হিসাব করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।